মুভির শুরুটা হয় একটা বিশাল কনসার্ট দিয়ে, যেখানে হাজারো মানুষ চিৎকার করে গাইছে তাদের প্রিয় সেলিব্রিটি ব্যান্ড হান্ট্রিক্সের নাম। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় বহু বছর আগের সময়ে, যেখানে পৃথিবী ছিল এক ভয়ঙ্কর বিপদের মধ্যে। তখন এই পৃথিবীতে ডিমনরা মানুষের আত্মা চুরি করত, আর সেই শক্তি পাঠিয়ে দিত ডেমন কিং গুইমার কাছে। কিন্তু মানবজাতি এর বিরুদ্ধে বরাবরই যুদ্ধ করে গেছে। একদিন এই পৃথিবীতে একদল হিরো জন্ম নেয়, যাদের কণ্ঠে ছিল অন্ধকারকে দূরে ঠেলার ক্ষমতা। এরা শুধু যোদ্ধা নয়, তাদের সঙ্গীত ছিল এমন এক শক্তি যা মানুষের আত্মাকে উজ্জীবিত করে তোলে আর সকলকে একত্রিত করে তোলে। তাদের গানের শক্তিতেই প্রথমবার এই পৃথিবীতে এক অদৃশ্য ঢাল, একটা ব্যারিয়ার সৃষ্টি হয়, যেটা ডিমনদেরকে রুখে দেয়। প্রতি প্রজন্মের পর প্রজন্ম এমন তিনজন হান্টার জন্ম নেয়, যাদের সুরেই টিকে থাকে এই পৃথিবীর রক্ষা কবচ। গল্পে এই প্রজন্মকে বাঁচাতে সেলিন নামের একজন মেয়ে তিনজন মেয়ে হান্টারকে তৈরি করেছে, যাদের দায়িত্ব হচ্ছে তাদের গান দিয়ে পৃথিবীর সেই অদৃশ্য ঢালকে রক্ষা করা। আর সেই তিনজন মেয়েই একটি মিউজিক্যাল ব্যান্ড গঠন করেছে, যার নাম দেওয়া হয়েছে হান্ট্রিক্স। এদের ট্যালেন্ট এতটাই পাগল করা যে কোরিয়াতে এমন কোনো মানুষ নেই যে হান্ট্রিক্স এর ফ্যান না। তো চলো এবার তোমাদেরকে হান্ট্রিক্স এর 3 সদস্যের সঙ্গে পরিচয় করে দিই। প্রথম জন মীরা, যে দলের ভিজুয়াল আর লিড ড্যান্সার। তার পরিবার তাকে ব্ল্যাক শিপ বললেও সবার চোখে সে কুলনেসের আইকন। কেউ যদি স্লিপিং ব্যাগ পরে মডেলিং করতে পারে, সেটা শুধু মীরাই পারবে। দ্বিতীয় সদস্য জয়, যে র্যাপার আর গানের লিরিক্স লেখে। সে বড় হয়ে উঠেছে আমেরিকায়, আর মঞ্চে তার উপস্থিতি একেবারেই আগুন। তৃতীয় জন রুমি, দলের লিড সিঙ্গার। তার কণ্ঠ শুনে মানুষ কেঁদে ফেলে। ছোটবেলাতেই মাকে হারিয়েছে সে, আর তাকে বড় করেছে সেলিন। আর সেলিন এই তিনজন মেয়েকে নিয়ে গঠন করেছে হান্ট্রিক্স গ্রুপটি। এদিকে যখন হাজারো ফ্যান কনসার্টে বসে আছে ওদের অপেক্ষায়, তখন ম্যানেজার ববি হঠাৎই খেয়াল করে হান্ট্রিক্সের প্লেন তো কনসার্টের দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে। এরপর সিন কাট হয়ে আমাদেরকে প্লেনের ভিতরে দৃশ্য দেখানো হয়, যেখানে হান্ট্রিক্সের তিনজন মিলে নিজেদের সবচেয়ে ভালো শোয়ের আগে হেসে খেলে খাচ্ছে। তাদের ভাবনা ভালো খাবার খেয়ে জমিয়ে পারফর্ম করবে। তারা আবারও খাবার চায়, কিন্তু এবার তারা নোটিস করে এয়ার হোস্টেস আর পাইলটের আচরণ খুবই অদ্ভুত। ঠিক তখনই ববির ফোন আসে, তোমরা এখনো কনসার্টে পৌঁছাওনি কেন? তারা জানালা দিয়ে বাইরে দেখে প্লেনটা একেবারেই ভুল দিকে যাচ্ছে। ঠিক তখনই হান্ট্রিক্স টের পায় এই এয়ার হোস্টেস আর পাইলট ওরা আসলে মানুষ না, ওরা ডেমন। আর সেই বিশ্বাসটা আরো পাকা হয়ে যায় যখন ওরা দেখে ওদের হাতে এক অদ্ভুত ডেমন মার্ক। হঠাৎ করে সেই ডেমনরা নিজেদের আসল রূপে ফিরতে শুরু করে আর আক্রমণ করে দেয় হান্ট্রিক্সদের উপর। কিন্তু হান্ট্রিক্সরা একটুও ভয় পায় না। ওরা সাথে সাথে বের করে ফেলে ডেমন হান্টিং অস্ত্র আর গাইতে শুরু করে সেই শক্তিশালী গান, যেটা দিয়ে ওরা সব ডেমনকে শেষ করে ফেলে। কিন্তু দুঃখের বিষয়, সেই লড়াইয়ের মধ্যেই পুরো প্লেনটা ধ্বংস হয়ে গেছে। তবুও নিজেদের ক্ষমতা দিয়ে ওরা প্লেন থেকে ঝাঁপ দেয় আর একদম নাটকের স্টাইলে গিয়ে নামে সেই কনসার্টের মাঝে। আর তাদের দেখা মাত্রই ভক্তরা পুরো পাগল হয়ে যায়, কারণ তখনই শুরু হয়ে যায় হান্ট্রিক্সদের লাইভ পারফরমেন্স। এই সিন এখানেই কাট হয়ে যায় এবং এরপর আমাদের দেখানো হয় ডেমন কিং এর রাজত্ব, যেখানে সেই ডেমনটা যে হান্টারের হাতে হার মারলো, সে পৌঁছে যায় ডেমন কিং এর সামনে। সে জানায় হান্ট্রিক্সটা আবার আমাদের হারিয়ে দিল। এই কথা শুনে ডেমন কিং ভীষণ ভাবে রেগে যায়। সে সেই ডেমনটাকে মেরে ফেলে আর বাকি সবাইকে অপদার্থ বলে গালি দেয়। সে হুঁশিয়ারি দেয় যদি এই হান্টারদের মেরে ফেলা না যায়, তাহলে ওদের গান ব্যারিয়ার শিল্ডকে গোল্ডে পরিণত করে দিবে। আর একবার যদি সেটা হয়ে যায়, ডেমনরা চিরদিনের জন্য আন্ডারওয়ার্ল্ডে আটকে যাবে। ঠিক তখনই এক বিশেষ ডিমন হাজির হয়, যার নাম জিনু। সে গান গাইতে শুরু করে। এক সময় এক ডেমন কিং ছিল, যার হাতে সবকিছু নিয়ন্ত্রণ হতো। সে আত্মা খেত আর তার গর্জনে পুরো দুনিয়া কাঁপতো। কিন্তু হঠাৎ একদিন কিছু হান্টার গান গাইতে শুরু করলো, আর সেখান থেকেই ডেমন কিং কিছু না খেতে পেয়ে শুধু কষ্টে থাকে। এই কথা শুনে ডেমন কিং চিৎকার করে বলে, আমি তোকে ওই গলার স্বর রাখতে দিয়েছি, আর তুই সেটা দিয়ে আমাকে অপমান করছিস? জিনু শান্তভাবে উত্তর দেয়, না রাজা, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি এসেছি সাহায্য করতে। তার কাছে একটা নতুন প্ল্যান আছে। এবার আমরা হান্টারদের যেসব জায়গায় আঘাত করব, সেটা তারা কখনোই ভাবতে পারবে না। আমাদের লক্ষ্য হবে তাদের ভক্তরা, যাদের কারণে ব্যারিয়ার শিল্ড এত শক্তিশালী। বাকি ডেমনরা এই প্ল্যান শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে। এটা কেমন প্ল্যান? এই প্ল্যান কখনোই কাজ করবে না। ঠিক তখনই জিনু এবং তাদের সাথীরা তাদের রূপ বদলে ফেলে। তারা এক একজন সুদর্শন আর হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয়। আর এই রূপ দেখে ডেমন কিং আর বাকিরা সাথে সাথেই বুঝে যায় এই প্ল্যানটাকে একদমই পারফেক্ট ভাবে কাজ করবে। আবার সিন হান্টার এক্স টিমের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে ওরা ঠিক করে পারফরমেন্সের পর বিশ্রাম নিবে। কিন্তু বিশ্রাম নেবার সময় নেই, কারণ রুমি জানায় তাদের নতুন গান গোল্ডেন রিলিজ হচ্ছে আজ রাতেই। গোটা দুনিয়া মুখিয়ে আছে গানটা শোনার জন্য। আর ঠিক লাইভ শোর আগে মেয়েরা যখন প্র্যাকটিস করছিল, তখন একটা অদ্ভুত জিনিস ঘটতে থাকে। রুমি যতবারই গান গাইতে চায়, ততবারই ওর গলা আটকে আসে। সে বলে, আমাকে 5 মিনিট ব্রেক দাও, অথচ লাইভ পারফরমেন্স 10 মিনিট পরেই শুরু হবে। এ সময় ববি একেবারে নার্ভাস আর ব্রেকডাউনে চলে যায়।
কারণ স্টেজের বাইরে প্রায় 10,000 ফ্যান চিৎকার করছে আর সেই আওয়াজে চারপাশ থরথর করে কাঁপছে। রুমি দৌড়ে ওয়াশরুমে চলে যায়। হাঁপাতে হাঁপাতে সে নিজের ড্রেসের চেইনটা খোলে আর আমরা তখন বুঝতে পারি রুমি আসলে আদতে একটা ডিমন। রুমি আতঙ্কে ভেঙে পড়ে, কারণ এখন ওর শরীরের সাথে সাথে ওর ডিমন মার্কগুলা ওর কণ্ঠেও প্রভাব ফেলছে। একটা ফ্ল্যাশব্যাকে আমরা ছোট রুমিকে দেখি যে সেলিনাকে জিজ্ঞেস করছে সব ডিমনদের কি হান্টাররা মেরে ফেলে। সেলিনা তখন তাকে বোঝায় যার শরীরে প্যাটার্ন আছে তারাই শুধু ডেমন নয়, তোর বাবার কারণে তোর শরীরে এমন ডেমন প্যাটার্ন আছে, কিন্তু তুই একটা হান্টার যেমনটা তোর মা ছিল। আর সে আরো বলেছে যেদিন ব্যারিয়ার শিল্ডটা সক্রিয় হবে সেদিন সব ডেমন পৃথিবী থেকে হারিয়ে যাবে, তখন তোর শরীর থেকে প্যাটার্নগুলোও মুছে যাবে। সেই থেকেই রুমি সবসময় চেষ্টা করে নিজের শরীর কাউকে না দেখাতে, নিজের পরিচয় গোপন রাখতে। এখন বর্তমানে রুমি একদমই ভেঙে পড়েছে। ও ভাবে আমি কিভাবে দুনিয়া ঠিক করব, নিজেকে ঠিক করব, যখন আমার নিজের গলায় ঠিক নেই। কিছুক্ষণ পর রুমি বাড়ি ফিরে এলো। মেয়েরা ওকে সান্ত্বনা দিচ্ছে, বলে দুশ্চিন্তা করো না, আমরা কয়েকদিনের মধ্যে আরেকটা লাইভ শো করতে পারবো, ববি সবকিছু সামলে নেবে। কিন্তু হঠাৎ ববি ফোন করে আর কাপা গলায় বলে আমি আর সামলাতে পারছি না। ফ্যানরা সবাই রেগে আছে আর ওরা সবাই হতাশ কারণ রুমি আজকে লাইভ শোতে আসেনি। তখন রুমি মেয়েদেরকে জানায় আমি ঠিক জানি না কবে আবার লাইভ শো করতে পারবো, কারণ আমার গলার অবস্থা একদমই ভালো না। তারা আর কোনো লাইভ শো যেন অ্যাটেন্ড না করে। এই কথা শুনে মিয়া আর জয়ী প্রস্তাব দেয় যারা কিছুদিনের জন্য বিরতি নিতে পারে। ইভেন ওরা এবছরের আইডল অ্যাওয়ার্ডও মিস করতে পারে, যাতে ওদের কোনো প্রবলেম নেই। কিন্তু রুমি তাতে রাজি নয়। ও বলে এই শোটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রতি বছর এই অনুষ্ঠানেই তো আমরা পুরো বছরের জন্য প্রোটেকশন শিল্ডটা শক্ত করি। এবার তারা সবাই সিদ্ধান্ত নেয় 2 সপ্তাহ পরে গোল্ডেনের পারফরমেন্সটা হবে, আর তার আগেই যে করেই হোক রুমির গলাটা ঠিক করার চেষ্টা করতে হবে। আর জয়ী তো একদমই এক্সাইটেড, ওর কাছে নাকি 57টা আইডিয়া আছে রুমির গলা ঠিক করার, এবং ও চাই রুমি যেন তার আইডিয়া মোতাবেকই কাজ করে। তাই জয়ী রুমিকে নিয়ে যায় এক বিশেষ ডক্টরের কাছে, যে নাকি সবকিছু সারাতে পারে, গলা ব্যথা থেকে শুরু করে ব্রেকআপের কষ্ট পর্যন্ত। জয়ী রুমিকে নিয়ে হাজির হয় ডক্টর হানের কাছে। এই ডক্টর অনেক বেশি অদ্ভুত। রুমির দিকে সে অদ্ভুতভাবে তাকায় এবং তাকে অ্যানালাইসিস করতে থাকে। শেষমেশ কয়েকটা ওষুধ দিয়ে দেয় ওর গলার জন্য, যাতে ওর গলা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কিন্তু বাড়ি ফেরার পথে তারা যা দেখে তাতে সবাই থমকে যায়। সামনে দাঁড়িয়ে আছে 5 জন সুপার হ্যান্ডসাম ছেলে। তাদের দেখে সবাই একদম হাঁপিয়ে ওঠে, কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন এসে রুমিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ছেলেগুলো অনেক বেশি রোড এবং এসব দেখে মেয়েগুলো আরো বেশি ক্রাশ খেয়ে যায়। ঠিক তখনই কাছের মার্কেটের স্কয়ারের দিক থেকে একটা বিকট শব্দ আসে। তারা সবাই ওইদিকে ছুটে যায় কি হয়েছে দেখতে। আর যাওয়ার পর যা দেখে তা দেখে তো তারা আরো অবাক হয়ে যায়। এই হ্যান্ডসাম ছেলেরা একটা মিউজিক শো করছে। তাদের গান এতটাই সুন্দর যে চারপাশে ভিড় জমে গেছে। কিন্তু এরপর যা প্রকাশ পায় তা দেখে মেয়েরা অনেক বেশি শকড হয়। ওরা আসলে একটা বয়ব্যান্ড না, ওরা সবাই ডিমন। মীরা সঙ্গে সঙ্গে বলে ওদের এক্ষুনি মেরে ফেলতে হবে, কিন্তু রুমি ওকে থামিয়ে দেয়। ও বলে এটা পাবলিক প্লেস, ওদের উপর অ্যাটাক করলে এই ডিমনগুলা সাধারণ পাবলিকের উপরও অ্যাটাক করতে পারে। পারফরমেন্স শেষে ছেলেরা নিজেদের পরিচয় দেয়, তারা হলো সাজা বয়েজ, আর সবাইকে আমন্ত্রণ জানায় তাদের পারফরমেন্সে আসার জন্য। কিন্তু এই হান্ট্রিক্স মেয়েগুলা তাদের এত সহজে ছাড়বে না। রাত নামার সাথে সাথে তারা পরে নেয় তাদের ডেমন হান্টিং স্যুট আর তাদের প্ল্যান, যখন সাজা বয় স্টেজ থেকে বের হবে তখনই অ্যাটাক করবে তারা। কিন্তু তখনই জিনু বুঝে যায় মেয়েরা কি করতে চলেছে। সে স্মার্টলি বলেই ফেলে আজকের পারফরমেন্সে আমাদের এখানে অনেক স্পেশাল গেস্ট এসেছে, আর সাথে সাথে স্পটলাইট ফেলে দেয় হান্ট্রিক্সদের উপর। তাদের স্টেজে ডেকে নিয়ে পুরো অ্যাটাকের প্ল্যানটাই সে ধ্বংস করে দেয়। এই ফাঁকে বয়ফ্রেন্ডের ছেলেগুলো সবার নজর সরিয়ে সোজা পালাতে শুরু করে। মেয়েরাও তাদের পিছু নেয়, কিন্তু ওরা বুঝতে পারেনি যে এটা তাদেরই একটা পাতা ফাঁদ ছিল। বাথ হাউসের ভিতরে ঢুকতেই তারা দেখতে পারে চারপাশে ওয়াটার ডিমন এবং সবগুলা তাদের উপর আক্রমণ করে দেয়। আর এই বিশৃঙ্খলার মধ্যেই রুমি ঝাঁপিয়ে পড়ে তাদের লিডার জিনুকে মারতে। ওদের তীব্র লড়াই চলছিল। হঠাৎ রুমির জামা ছিঁড়ে যায়, আর তখন জিনু দেখে ফেলে রুমি আসলে আংশিক ডেমন। রুমির শরীরে সেই ভয়ঙ্কর ডেমন প্যাটার্নগুলো দেখা যাচ্ছে, আর সে কিছুতেই চাচ্ছে না তার বন্ধুরা এসব দেখুক। ঠিক তখনই জিনু নিজের হাতের কাপড় খুলে রুমির হাত বেঁধে দেয়, যাতে তার দানবীয় দাগগুলো ঢাকা পড়ে যায়। রুমি আর সময় নষ্ট না করে ফিরে আসে যুদ্ধের ময়দানে। বন্ধুদের সাথে ওয়াটার ডিমনগুলোকে শেষ করে দেয়। ওদিকে দানব রাজা জিনুকে দেখে গর্বে শেষ হয়ে যাচ্ছে, কারণ ধীরে ধীরে খুলে যাচ্ছে মানব জগতের সেই শিল্ড, যেটা একেবারেই পুরোপুরি ভেঙে গেলে ওই রাজা আবার মানুষের আত্মা খাওয়া শুরু করবে।
আর এদিকে মেয়েরা তো আতঙ্কে কাঁপছে, ওরা দেখছে সিলটা ভেঙে পড়ে যাচ্ছে। ঠিক তখনই ববি খবর দেয় সাজা বয়েজ এখন সোশ্যাল মিডিয়া তোলপাল করে ফেলেছে। রুমি বলে আমরা যদি আইডল অ্যাওয়ার্ডে স্টেজ কাঁপাতে পারি তাহলেই সাজা বয়দের থামানো সম্ভব। ও জয়ীকে বলে একটা নতুন গান লিখো, একটা ডিস্ক ট্র্যাক, যেটা সাজা বয়দের আসল রূপ ফাঁস করে দেবে। এরপর রুমি ডক্টর হানের বানানো ওষুধগুলো চেক করে। সে দেখতে পায় এগুলো শুধু গ্রেপ জুস আর কিছুই না। সে বিরক্ত হয়ে যায়। ঠিক তখনই সে ওর ব্যালকনিতে একটা অদ্ভুত পাখি দেখে, মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে সে। আর ওদিকে যেতেই সে দেখতে পারে সামনে একটা ডেমন বিড়াল। রুমি সাথে সাথেই তলোয়ার বের করে, কিন্তু বুঝতে পারে এটা কোনো ক্ষতি করতে আসেনি। বিড়ালটা রুমিকে একটা চিঠি দেয় যেটা জিনুর কাছ থেকে এসেছে। সে চিঠিটা পড়ে এবং জানতে পারে জিনু তার সাথে দেখা করতে চায়। রুমি বিড়ালটাকে ফলো করতে থাকে এবং ফলো করতে করতে একসময় জিনুর কাছেই পৌঁছে যায় এবং সাথে সাথে জিনুর উপরে আক্রমণ করে দেয়। জিনু ওকে বলে শান্ত হও, আমি তোমার ডেমন প্যাটার্ন নিয়ে কথা বলতে চাই, তোমার কোনো ক্ষতি করতে চাই না। আর যদি ক্ষতি করতেই চাইতাম তাহলে তোমার বন্ধুদেরকে এতদিনে বলে দিতাম যে তুমি ডেমন। সে বলে একজন ডেমন মেয়ে আবার হান্টার হয়ে মানুষের সাথে ঘুরছে, এটা কিভাবে সম্ভব? রুমি রেগে গিয়ে বলে আমি ডেমন না। জিনু জিজ্ঞেস করে তুমি যদি ডেমন না হও তাহলে ওই ডেমন প্যাটার্ন গুলো কোথা থেকে এলো তোমার শরীরে? সে আরো বলে আমি জানি এই প্যাটার্ন গুলো শরীরে থাকা কতটা কষ্টের, আমি বুঝি তোমার মতো মানুষটা কি ফিল করে। রুমি তখন চিৎকার করে বলে তুমি তো ডেমন, তুমি কখনোই ফিলিংস বোঝো না। জিনু তখন বলে তুমি ভুল জানো, ডেমনরাও সবকিছু ফিল করে, লজ্জা কষ্ট অপমান এই সব অনুভব করে এবং আমাদের নিয়ন্ত্রণ রাখার জন্য ডেমন কিং এসবই আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। সে বলে তুমি ভাগ্যবান কারণ তুমি ডেমন রাজার ভয়ঙ্কর কণ্ঠস্বরটা শুনতে পাও না। সে 400 বছর ধরে আমাকে এই কণ্ঠস্বর দিয়েই কন্ট্রোল করে যাচ্ছে। আমার পুরনো স্মৃতিগুলা আমাকে বারবার মনে করে আমাকে কষ্ট দিচ্ছে। আমার পরিবার অনেক গরিব ছিল, খাওয়ার জন্য কিচ্ছু ছিল না। সম্পদ বলতে একটা ভিপা ছিল যেটা বাজিয়ে সে রাস্তায় গান গাইতো, কিন্তু কেউ শুনতো না, কেউ তাকে সাহায্য করতো না। তখন প্রথমবার সে শুনেছিল ডেমন রাজার ভয়ঙ্কর কণ্ঠস্বর। রাজা তাকে বলেছিল তুই তোর পরিবারকে কিছুই দিতে পারবি না কারণ তুই তাদের যোগ্য নস, কিন্তু আমি তোকে সাহায্য করতে পারি তুই যদি আমায় বিশ্বাস করিস। আর ঠিক সেই রাতেই তার ভাগ্য বদলে যায়। তার কণ্ঠস্বর নিয়ে রাজা প্রশংসা শুরু করলো। পরিবার সহ তারা প্রাসাদের ভিতরেই থাকতে লাগলো, যেখানে খাবার আর পরিষ্কার কাপড়ের অভাব ছিল না। সবই ছিল তাদের সুখের দিন। কিন্তু তখনই সে খেয়াল করলো তার শরীরে অদ্ভুত রাক্ষসের চিহ্ন ছড়িয়ে পড়েছে, আর যেগুলো ধীরে ধীরে তাকে গ্রাস করে নিচ্ছে। শেষমেশ সে নিজের রাক্ষস রাজ্যের এক কয়েদিতে পরিণত হয়। তার পরিবার সবকিছু হারায় আর তার অনুপস্থিতিতে তাদের অবস্থা আগের চেয়েও খারাপ হয়ে পড়ে। সেই দিন থেকে সে বারবার সেই পুরনো স্মৃতি মুছতে চায়, কিন্তু মুছতে পারে না। সেই পুরনো স্মৃতিগুলোই তাকে পুড়ে করে খাচ্ছে এবং তার শরীরে সেই দাগগুলো তার ব্যর্থতার স্থায়ী চিহ্ন হয়ে রয়ে গেছে। এরপর জিনু আরো বলে তুমি যেমন আছো নিজেকে সেভাবে গ্রহণ করো, কিন্তু রুমি বলে না আমি তোমার মতো না। জিনু জানে সে এখনো নিজের সত্যিকে অস্বীকার করছে, কারণ একদিন সেও এমন ছিল। তাই সে বলে যেদিন তুমি নিজেকে স্বীকার করতে পারবে সেদিনই তুমি প্রকৃত সুখ খুঁজে পাবে এবং সেদিনই তুমি আমার সাথে দেখা করো। রাতের দিকে অবশেষে মেয়েরা ঠিক করে তারা কি গান গাইবে। গানটার নাম হচ্ছে টেক ডাউন। পরের দিন মেয়েরা তাদের ফ্যানদেরকে অটোগ্রাফ দিচ্ছিল। ঠিক তখনই সেখানে সাজা বয় এসে হাজির হয়। তাদের আসার সাথে সাথেই ফ্যানরা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। রুমি তখন প্রস্তাব দেয় চলো সবাই টেবিল একসাথে শেয়ার করি, কারণ এখন আমাদের প্রতিটা ফ্যানকেই দরকার। জিনু সেই সুযোগটাই চাচ্ছিল। সে রুমির পাশাপাশি এসে বসে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রুমি সোজাসুজি জানিয়ে দেয় আমি তাদের সাথে কথা বলি না যারা ডেমন কিংকে হেল্প করে। তখন জিনু বলে আমি কাউকে হেল্প করছি না, আমি শুধুমাত্র নিজেকে সাহায্য করছি। ডেমন রাজা বলেছে আমি যদি তাকে সাহায্য করি তবে সে আমার মাথা থেকে সেই ভয়ঙ্কর আওয়াজগুলো এবং স্মৃতিগুলো মুছে দেবে। রুমি যখন গানের রিহার্সাল করছিল তখন জিনুর পাঠানো সেই বিড়ালটা তার রুমে ছিল। ঠিক সেই সময় মীরা তার দরজায় টোকা দেয়। তখন রুমি বিড়ালটাকে লুকিয়ে ফেলে। মীরা খেয়াল করে রুমি গানের লাইনগুলো পাল্টাচ্ছে। রুমি বলে এই গানটা ঠিক ডেমন কিংকে হারানোর জন্য উপযুক্ত মনে হচ্ছে না, এটা খুব ঘৃণা ভরা। মীরা তখন বলে এই ঘৃণা ভরা গানটাই গাইতে হবে কারণ আমরাও ডেমনদেরকে ঘৃণা করি। কিন্তু তার মন বলছিল রুমির ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে। তার চোখে ডেমনদের জন্য কিছুটা সহানুভূতির ছাপ ধরা পড়েছে। ইভেন কি সে মনে করে সে জিনুর সাথে কিছু একটা কথা বলেছে যার কারণে সে ডেমনদেরকে আর ঘৃণা করতে পারছে না। মীরা সরাসরি রুমিকে জিজ্ঞেস করে তুমি কি কিছু লুকাচ্ছ? রুমি সাথে সাথে সবকিছু অস্বীকার করে। মীরা এরপরে বলে সরি রুমি, আমি হয়তো পাগলের মতো শোনাচ্ছি, কিন্তু আমি আসলে চাই
প্রতিটা ডিমন যেন ধ্বংস হয়ে যাক। অন্যদিকে জিনু ও তার বয়ব্যান্ডদের সাথে ফ্যানদের আত্মা শুষে নিতে শুরু করে, আর সেই আত্মাগুলো খাওয়ানো হয় ডিমন কিংকে। আর এভাবেই ডিমন কিং আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই ভয়ঙ্কর সত্য জানার পর রুমি জিনুর সাথে দেখা করে। রুমি জিনুকে বলে, তুমি চাইলে আমি তোমাকে আরেকটা উপায় বলতে পারি যাতে তুমি মুক্তি পেতে পারো। এভাবে আত্মা খাইয়ে ডিমন কিংকে আর শক্তিশালী করতে হবে না তোমার। আমি চাই তুমি আমাদের হেল্প করো আইডল আওয়ার জিততে, কারণ আমি জিতলে ওই শক্তিশালী ব্যারিয়ার আমি সিল করে দেব, আর তাতে তুমিও মুক্ত হয়ে যাবে এবং চিরতরে এই পৃথিবী থেকে ডেমনরাও হারিয়ে যাবে। জিনুও রাজি হয়ে যায় সাহায্য করতে, আর তার সাথে তার বয়ফ্রেন্ডকে আইডল আওয়ার থেকে সরিয়ে নেয়। এদিকে আমরা বুঝতে পারি রুমি আর জিনুর মধ্যে কিছু একটা চলছে। তারা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। প্র্যাকটিস চলাকালীন রুমি মেয়েদেরকে জানায় সে গানটা গাইতে চায় না, কারণ ওই গানটা ডেমনদের নিয়ে অনেক ঘৃণা আছে। তাতে মীরা প্রচন্ড রেগে যায়। সে বলে, তুমি এখন আমাদের পুরো বিপরীত কাজ করছো, তুমি কি আমাদের কাছে কিছু লুকোচ্ছ? কিন্তু ঠিক তখনই ব্যারিয়ার আরো দুর্বল হয়ে পড়ে, আর অনেক ডিমন হিউম্যান ওয়ার্ল্ডে ঢুকে পড়ে। মীরা তখন বলে, রুমি, তোমার গলা ছাড়া আমরা কিছু করতে পারবো না। তুমি না গাইলে আমরা সবাই শেষ হয়ে যাব। শেষমাস আইডল অ্যাওয়ার্ডের দিন চলে আসে। মেয়েরা অসাধারণ পারফর্ম করে, আর যখন রুমি শেষ লাইনটা গেয়েছিল তখন মীরা আর জয়ী দেখে কিছু ডেমন ববিকে অপহরণ করছে। তারা দৌড়ে যায় ববিকে বাঁচানোর জন্য, কিন্তু গিয়ে দেখে এটা আসলে একটা ধোঁকা। ডেমনরা ওদের স্টেজ থেকে সরাতে এই ফাঁদটা বানিয়েছে। আর এদিকে দুইটা ডেমন মীরা আর জয়ের রূপে ছদ্মবেশে এসে রুমির পোশাক ছিঁড়ে ফেলে। সবাই তখন রুমির সকল দাগ দেখতে পারে এবং বুঝতে পারে রুমি একটা ডেমন। মীরা আর জয় হতবাক হয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে তারা। রুমি কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করে যে সবকিছু সে তাদের জন্যই করতে চেয়েছে, সে কাউকে মিথ্যে বলতে চায়নি। কিন্তু মীরা আর জো তখন রুমিকে আর রুমি ভাবে না। তাদের চোখে রুমি একটা ডেমন। তারা রুমির দিকে অস্ত্র তাক করে। রুমি একেবারে ভেঙে পড়ে, হৃদয় ভাঙা কান্না এসে সেখান থেকে সরে যায়। সে জিনুকে খুঁজতে থাকে, আর তখন এসে জিনুকে খুঁজে পায় আর জানতে পারে এই সবকিছুই ছিল জিনুর প্ল্যান। জিনু নিজেই রুমিকে এক্সপোজ করেছে। সে বলে, আমি যা কিছু বলেছিলাম সবই মিথ্যে ছিল। আমি শুধু চেয়েছিলাম যাতে তুমি আমার উপর বিশ্বাস করো। আমি আসলে আমার পরিবারকে ছেড়ে এসেছি। আমি শুধু একটা চুক্তি করেছিলাম ডেমন কিং এর সঙ্গে, এই হতাশাজনক জীবন থেকে পালানোর জন্য। তারপরে হঠাৎ করেই ডেমন কিং মিয়া এবং জয়ীর মাথায় ঢুকে পড়ে। ওদের একে অপরের প্রতি ঘৃণা তৈরি করতে থাকে। এমনকি সাজা বয় এবং তাদের ফ্যান বয়ের মাথায় ঢুকে পড়ে, যারা তখন কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সাজা বয় যখন গান শুরু করে ঠিক তখনই ডেমন কিং হাজির হয় আর একে একে সবার আত্মা শুষে নিতে থাকে। কিন্তু ঠিক তখনই রুমি এসে হাজির হয়। তার কণ্ঠে ছিল এক জাদুময়ী গান, যেটা শুনে তার বন্ধুরা আবার স্বাভাবিক হয়ে যায় আর সবার আত্মাও ফিরে আসে। ডেমন কিং তখন রুমিকে মারতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই জিনু এগিয়ে আসে, নিজেকে বিসর্জন করে দেয় রুমিকে বাঁচাতে আর বলে সবকিছুর জন্য আমি দুঃখিত। এরপর পুরো ঘটনার মাঝে ফ্যানরা একত্রিত হয়ে আবার গান গাইতে শুরু করে, আর এই গানের শক্তিতেই রুমি এবং হান্ট্রেক্সটা ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে। তারা ডেমন কিংকে হারিয়ে দেয় আর সিল করে দেয় সেই ব্যারিয়ার শিলটা। এভাবেই এই গল্পটি শেষ হয়ে যায়।